বিরতির পর ফিরলাম টাফ টক বিতর্কে একেবারে শেষ পর্বে। চুলচেরা বিশ্লেষণ, যুক্তি এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাস, ভূগোল, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, এমনকি মনস্তত্ত্বের কথা উঠে এসেছে বিভিন্ন ধর্মের গোড়ার কথা, উঠে এসেছে জিওপলিটিক্স অর্থাৎ গোটা ভূগোলকে এই মুহূর্তে যে রাজনীতি হচ্ছে তার মারপ্যাচের কথা, উঠে এসেছে মহাভারতের মতো, পিতামহের ভীষ্মর মতো ইউএনও বা রাষ্ট্রসংঘের কথা। এবার একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। সত্যি তাহলে কোথাও যে প্রশ্নগুলো আমাদের মধ্যে উঠছে, ভারতভাষী হিসেবে আমাদের কোন পক্ষে থাকা ভালো, নাকি আমাদের এই বিষয়ে নিরপেক্ষ থাকা ভালো বা নীরব থাকার ভালো? যদি কোনো পক্ষ অন্যায় করে সেক্ষেত্রে নীরব যদি করি, ইতিহাস আমাদের দোষী বলবে না তো? যেমন নির্বেদা বলছিলেন, যারা মূর্তি ভেঙেছেন ইতিহাস নির্মমভাবে তাদের চিহ্নিত করবে। আবার অনেকে বলছেন এই মুহূর্তে পশ্চিমবাংলায় বঙ্গবাসী তারা নাকি গাজা স্ট্রিপে বাস করছে। সত্যি কি তাই? এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? সত্যি কথা বলতে গেলে গোটা পৃথিবীতে এই মুহূর্তে যা চলছে, অনেকে বলছেন এসব যুদ্ধ কোনো দিনও থামার নয়, থামবেও না। কি বলছেন আমাদের প্যানেলিস্টরা শুনবো, যে যার মতো করে বলবেন, একেবারে মত প্রকাশের আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে। আমি প্রথমেই ডক্টর নারায়ণ চক্রবর্তীর কাছে চলে যাব। প্রথমে মাইকটা একটু। হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে থেকে একটা জিনিস বেরিয়ে এলো যে হামাস না প্যালেস্টাইন। আমি আগেও বলেছিলাম যে প্যালেস্টাইনের বিরুদ্ধে কিন্তু ভারত সরকার বা আমাদের বর্তমান যে সরকার বা ভারতবর্ষ নয়, কোনোদিনই ছিল না, এবং ইসরায়েলেরও বিপক্ষে নয়। কিন্তু আমি গণশক্তির দুটো হেডিং ফার্স্ট পেজের বলছি। যখন প্রথম 7 অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আঘাত করলো, তখন গণশক্তির হেডিং ছিল ইসরায়েলের ভেতর হামাস যোদ্ধারা। আর যখন কাউন্টার অ্যাটাক শুরু হলো গাজায়, তখন সেই গণশক্তির হেডিং হয়ে গেল গাজা জ্বলছে তাঁবু খাটিয়ে মর্গ, যেন ইসরায়েলের মর্গটা ছিল না। এরকম পার্টিজান অ্যাটিচিউড, সেটা তো আপনাদেরও আছে নারায়ণবাবু। তাহলে সরাসরি কেন প্যালেস্টাইনের বিরুদ্ধে আপনারা কথা বলছেন না? তাহলে কোথায় বাধো লাগছে? আমি একের পর এক বলছি, আমি টার্গেট বলে না, আমি একের পর এক বলছি। আমি না, তাহলে কেন প্যালেস্টাইনের বিরুদ্ধে কথা বলছেন? তার কারণ হচ্ছে কি, রাষ্ট্র কেন প্যালেস্টাইন নয়, আমরা হামাসের বিরুদ্ধে কথা বলছি। হামাস একটা সন্ত্রাসী অর্গানাইজেশন যারা প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশরা তো আমাদের পূর্ববর্তী, আমরা যাদের জন্য আজ স্বাধীন হয়েছি তাদেরও তো সন্ত্রাসী করত। আপনার ব্রিটিশরা এটা কি না, তা নয়, তা নয়, আমার জমি চাইছে, এটা ভাবছেন না, এটা তা নয়, তা নয়। তাদের কি চাই? শুনুন, একটা কথা এখানে প্যানেলিস্টরা অনেকেই বলেছেন নন অ্যালাইড মুভমেন্ট। প্রথম যেটা বলতে চাই যে নন অ্যালাইড মুভমেন্ট ইজ এ ডেড থিং নাও। আমাদের এখনকার সারা পৃথিবীর যে বৈদেশিক নীতি, এটা পিস বাই পিস বৈদেশিক নীতি হয়। প্রত্যেক দেশ তার ন্যাশনালিস্ট ইন্টারেস্টের দিকে রেখে করে। এবং যেটা বলা হলো এতক্ষণ ধরে প্রায় সবাই, আমি বোধহয় ছাড়া, যে বলা হলো যে মিডল ইস্ট হচ্ছে একটা ইসলামিক সেখানে খুব গোলমাল হচ্ছে ইত্যাদি। আমি যেটা বলতে চাইছি যে ইজিপ্ট, না দাঁড়ান আমাকে বলতে দিন না, একটু মাইকটা নিয়ে ওয়ান লাইন বলে দিচ্ছি, শুনুন। আপনি এটা বোধহয় আপনি শোনেননি, সেটা হচ্ছে গিয়ে যে বেসিক্যালি এই আমাদের আরবের সঙ্গে যাদের হচ্ছে এখন কাতার, না যুদ্ধটা যাদের হচ্ছে, হামাদ না স্টেট ইসরায়েল বেসিক্যালি একটা ইউরোপিয়ান কান্ট্রি। I don't agree. Fully in culture, only in geographical area he was their Asians, but they are not Asians. আমার শুনুন, তাই যদি হয় তাহলে আগেও আমি প্রথমেই যেটা বলেছিলাম যে 57টা যে দেশ ইসলামিক কান্ট্রি, তারা তো কেউই নয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে
যে আজকে পাওয়ারফুল মিডল ইস্ট কান্ট্রিজ, তেল নিয়ে এখানে অনেক কথা বলা হলো, কিন্তু সেটা যে সত্যি নয় তা হচ্ছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস, এরা দুজনেই কিন্তু এখানে হামাসের সরাসরি বিরোধিতা করেছে। তার সঙ্গে কিন্তু আরও ইসলামিক কান্ট্রি আছে, ইজিপ্ট এবং জর্ডান। কাজেই এটাকে একটা ইসলামিক সলিডারিটির রূপ দেওয়া সেটা ঠিক হবে না। হামাসের সঙ্গে প্যালেস্টাইন, হামাসের সঙ্গে প্যালেস্টাইনকে গুলিয়ে ফেলা হচ্ছে না, হামাসের সঙ্গে না, হামাসের সঙ্গে প্যালেস্টাইনকে গুলিয়ে ফেলা হচ্ছে। আমি বারবারই বলছি যে হামাস ইউজ করেছে প্যালেস্টাইনিয়ানদের। আজকে আমি একটা কথা বলতে চাই, যে যখন কাসাব যখন পাকিস্তানের থেকে ট্রেন্ড হয়ে আমাদের মুম্বাইয়ে যে হত্যালীলা চালিয়েছিল, সেখানে কিন্তু প্রচুর মুসলমান মারা গিয়েছিলেন। কাজেই ওই যে মুসলমানদের দেশ অথবা মিডল ইস্ট, এই জিনিসগুলো বলবেন না। আর না, কমিউনিস্টরা বরাবরই জেহাদি ইসলামকে সমর্থন করে গেছে। এবং এই যে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, ইসলাম তো ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছে, ক্রিশ্চিয়ানিটি ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছে, কিছু এসে যায় না, কারণ আপনারা ইসলামিক কথায় বিশ্বাস করেন না, কিন্তু সেটা ইসলামিক ধর্মনিরপেক্ষতা, সেটা ইসলামিক ধর্মনিরপেক্ষতা। আপনারা সেটা আপনারা বলতে পারেন, কিন্তু ইসলামিক ধর্মনিরপেক্ষতা যে কমিউনিস্টরা ভারতবর্ষে চালিয়েছে, হ্যাঁ, সেটাই তো আমাদের করতে দেওয়া হলো না। আপনারা একটা জিনিস সমর্থন করেছিল, গাজা স্ট্রিপের যে কথাটা বলা হচ্ছে না, কথা বলতে না দিলে মুশকিল হবে। যেখানে বলুন, বলছি যে এই কমিউনিস্টরা যখন ভারতবর্ষ সৃষ্টি হয়, সেই অ্যাটলির সময়ে যখন ঠিক হলো যে ভারতবর্ষ তারা তাদের দুই বন্ধু জিন্নাহ আর নেহরুর হাতে দিয়ে যাবে, তখন কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতবর্ষ ভাগ হয়। কিন্তু নারায়ণবাবু, আমি এমনি জিজ্ঞেস করছি, মৌলবাদী, রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদীর একমাত্র শত্রু তাহলে কমিউনিস্ট, অন্য কোনো কেউ নয়? না, আমি তো সে কথা বলিনি। না, আমি জিজ্ঞেস করছি, শুধু বাবরি মসজিদটা কি কমিউনিস্টদের জন্য ভাঙা হয়েছিল? কেন জেহাদি ইসলাম? আমি জিজ্ঞেস করছি, জেহাদি ইসলাম কিছু করছে না তো? বাবরি মসজিদের ব্যাপারটা আলাদা, বাবরি মসজিদের ব্যাপারটা পুরোটাই আলাদা, কারণ ওখানে বাবরি মসজিদের আগে সেখানে রাম মন্দির ছিল এবং সেটা প্রমাণিত। আর নারায়ণবাবু, আপনার কাছে আসতে হবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি একটা বই পড়ে নিন, বইটার নাম ডিসপিউটেড মস্ক, এ হিস্টোরিক্যাল রিসার্চ, মিস্টার শ্রীবাস্তবের। আপনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমরা বাবরি মসজিদ রাম মন্দিরে ঢুকবো না। নারায়ণবাবু, আপনার কাছে আসছি। কুণালদা, দেখুন, একটা কথা বলি, যে যখন আমরা ইউনাইটেড নেশনস, লিগস অফ নেশনের কথা বলছিলাম না, যে ইউনাইটেড নেশন এই ছলচাতুরিটা এই কারণেই করতে পেরেছিল কারণ ইউনাইটেড নেশনের পূর্বসূরি ছিল লিগ অফ নেশনস, এবং লিগ অফ নেশন এই পুরো ব্যাপারটাকে একটা গোঁজামিলের স্টেজে রেখে তারা বলেছিল, ভাই এখন আমার তো বাড়ির লিজ শেষ হয়ে গেল, এখন আমি আমার সমস্ত স্থাবর সমস্ত গ্যাজাখুরি কনফিউশনটা আমি ইউনাইটেড নেশনসের ওপর ছেড়ে দিলাম। এবার আপনি যেটা বলছেন, দেখুন, উইথ ডিউ রেসপেক্টস টু ইউ, যে 57-58টা যে মুসলিম রাষ্ট্র, তার মধ্যে এন্টায়ার মধ্যপ্রাচ্যের যে আমাদের 26টার ওপর রাষ্ট্র, দেশ, those are total artificial creations. Those are artificial creations out of the British-French hypothesis, যারা জোর করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা করেছিল। কেন করেছিল? যে জন্মদিনের কেক কাটার মতো তারা অটোমান এম্পায়ারটাকে কেটে কেটে তার থেকে তারা 24টা রাষ্ট্র তৈরি করবে। আমার চাকর হয়ে থাকবে 12টা, তোমার চাকর হয়ে থাকবে বাকি 12টা। হ্যাঁ, এবং দ্যাট ইজ, দেখুন, সমস্ত স্বকীয় পাপের প্রায়শ্চিত্ত পৃথিবীকে একদিন করতে হবে। আর আমরা যে আজকে তেলের কথা বলছি, oil was not discovered in Saudi Arabia till 1935 to 1937.
তার আগে অবধি ওখানে কিছু ওই দিশাহীন লোকেরা ঘুরে বেড়াতো, কিছু উট ঘুরে বেড়াতো। মানে সৌদি আরেবিয়ার জমির তলায় যে তেল আছে সেটা প্রিন্স ইবেন সৌদ অবধি জানতেন না বিফোর 1935। অল দিস হ্যাপেন্ড মাচ লেটার। তার আগে আমরা অটোমান এম্পায়ারের পরে কেটে কুটে আমরা কেকটাকে ভাগ করে নিই। অবশ্যই পুনর্বাবু, না আমি আসছি, আমি প্রত্যেকের কাছে যাব। তাহলে কি অটোমান সাম্রাজ্য থেকে যে ধর্মযুদ্ধ এবং রাজনৈতিক যুদ্ধ, বা ধর্মযুদ্ধের মুখোশ পরে রাজনৈতিক যুদ্ধ, বা রাজনৈতিক যুদ্ধের মুখোশ পরে ধর্মযুদ্ধ যেটা চলছিল এখনো পর্যন্ত পৃথিবীতে সেটাই চলছে মনে করেন আপনি? এটা একটা ধর্মযুদ্ধ হচ্ছে, ধর্মের নামে এটা রাজনৈতিক জমি দখলের লড়াই হামাসের, এবং সেটা করতে গিয়ে তারা প্যালেস্টাইনিয়ানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসরায়েলের থেকেও। কারণ প্যালেস্টাইনিয়ানদের তাদের বলির পাঠা করে তাদেরকে সামনে রেখে তাদের হাসপাতালের তলায় তারা নিজেদের যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। অবশ্যই এটা হচ্ছে আপনি কি মনে করছেন এটা একটা ধর্ম? ডেফিনেটলি ধর্ম। আপনারাই তো ধর্মের কথা বললেন না, আর এখন নিজেই ধর্মের কথা বলছেন। কি আলাদা ধর্ম? না, হামাস একটা হামাসের ধর্ম, হামাসের ধর্ম আর প্যালেস্টাইনিয়ানদের ধর্ম, দুটো কি আলাদা ধর্ম? এটা তো ওটা অন্যরকম কথা হয়ে গেল। কারণ প্রত্যেকটা ধর্মই কি, তাহলে কি আপনি বলতে চান এটা কি ইসলাম ভার্সাস সেটা তো নয়, এটা ইসলামের প্রশ্ন নয়, এটা হচ্ছে জেহাদি সন্ত্রাসী, তারা ইসলামকে ইউজ করছে। আমি সে কথাটাই বলতে চাই। নারায়ণ বাবু, আপনি একটা জিনিস একটু মেনে নিন, সেটা হলো আমাদের এই নেথানয়াহু যে একটা অত্যন্ত গোঁড়া একরোখা টাইপের লোক, তার আগের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ইসরায়েলের তারা স্বীকার করে নিয়েছিল যে কোনো একটা উপায়ে আমরা ওই 2 স্টেট থিওরিটা ইমপ্লিমেন্ট করব। কে কত কাটা জমি পাবে এই নিয়ে হিসেব নিকেশ চলছিল। এবার প্রবলেম অ্যারাইজ করলো, কারণ যখন নেথানয়াহু এলো সে সঙ্গে সঙ্গে বলল আমার কাছে ওসব 2 স্টেট থিওরি নেই, আইদার আমি একাই থাকবো। এবং সেখান থেকে একটা বিখ্যাত স্লোগান তৈরি হলো, যে স্লোগানটা ইউএস এতে সেনেটে দেওয়ার জন্য একজনকে ব্যান করা হয়েছে। সেই স্লোগানটা হয়েছে ফ্রম দ্য মাউন্টেন্স টু দ্য সি। তাদের বলেছিল যে তোমাদের পাহাড় থেকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করব। একদম। তো এই প্রেজেন্ট ক্রাইসিসটা যেটা হচ্ছে এটা নিয়ে আমাদেরও শিক্ষা নিতে হবে। ও যে একেবারে গাড়ির মোড়টা ঘুরিয়ে দিল। এবং আরেকটা কথা বলি আপনাকে, যে নেথানয়াহু ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ক্রাইসিস। আর আরেকটা কথা বলি, আমাদের বলবেন এই যে মধ্যে মধ্যে আমরা নেহেরু জিন্না এই সময়টাকে আমরা ক্রিটিসাইজ করি, তো ওই যে ক্যাবিনেট মিশন আমাদের 1946 সালে যে একটা জগাখিচুড়ি প্ল্যান দিয়েছিল, যে 3টে ক্যাটেগরাইজেশনের খোপ ভারতবর্ষ হবে একটা দেশ, তার মধ্যে 14টা ডিভিশন, মুসলিম প্রিডমিনেন্ট, হিন্দু প্রিডমিনেন্ট। আমরা যদি আজকে সেই ফাঁদে যদি পা দিতাম, যার জন্য অনেক গালমন্দ বল্লভভাই প্যাটেল এবং নেহেরুকে নিতে হয়েছিল, যে কেন আমরা একত্রে রইলাম না, কথাটা বলতে দুঃখ হয়। কিন্তু যদি ওই গাঁজাখুড়ির ভারতবর্ষটা সেই সময় তৈরি করতেন, এই যে আপনি গাজা স্ট্রিপের কথাটা বললেন, ভারতবর্ষের মধ্যে অন্তত 150খানা গাজা স্ট্রিপ থাকে। অবশ্যই আমি একবার নারায়ণবাবুর কাছে যাব। আপনাকে যেটা আমি আগেও বলেছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেননি কুণালবাবু, আমি আপনাকে বলছি যে ওই প্যালেস্টাইনের ফাতার সঙ্গে যে 1993 সালের এবং তার পরবর্তীতে 1995 সালে, প্রথমটা ওয়াশিংটনে পরেরটা ইজিপ্টে, যে প্যাক্ট হয়েছিল যে সহাবস্থানের, সেই সহাবস্থানের যে ব্যাপারটা ছিল, তখন কিন্তু নেতানিয়াহু ছিলেন না। হ্যাঁ, সেইটাকে প্রথম থেকে, কিন্তু নেতানিয়াহু নয়, তার আগে হামাস, তারা প্রথম থেকে ক্যাম্পেইন করতে থাকে, আমরা এটা মানি না, আমরা ইসরায়েলকে স্বীকার করি না, আমরা এই জায়গাটাকে দখল করব। এবং এটা ইসলামিক মিলিট্যান্ট একটা সন্ত্রাসী গ্রুপ, এবং এই গ্রুপ ইলেকশনে জিতে প্রথম আঘাত করে ফাতা দেয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল যে জার্মানির ওপর যে সমস্ত কন্ডিশন চাপানো হয়েছিল, তারপরে এই লোকগুলো রিভোল্ট করেছিল। সেটা ভালো কিছু করেনি, হিটলার কোনো ভালো ব্যাপার ছিল না,
এখন প্রশ্নটা হচ্ছে মানুষকে যদি স্কুইজ করতে করতে একেবারে আপনি শেষ করে দেন, শেষ বিন্দুতে পৌঁছান, তাহলে সেই বিন্দু থেকে আস্তে আস্তে করে ওটা অ্যাটমিক বোমের মতো আস্তে আস্তে বাস্ট করে। হামাস কিন্তু প্র্যাকটিক্যালি নেতানিয়াহু যে কাজগুলো করছেন তিনি বলে দিয়েছেন ওখান থেকে বিতাড়ন করবেন। এরপরে আপনি বলুন যে ইসরায়েলের যে ইহুদিরা তাদের কোনো রাষ্ট্র থাকবে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না, আপনারা কমিউনিস্টরা কি তাদের কোনো রাষ্ট্রের কথা বলছেন? মহা মুশকিল, আপনি হঠাৎ বলছেন যে ইসরায়েলি হয়ে গেলেন কবে? আমি তো ইসরায়েলি হইনি, জুইস হলেন কবে থেকে? না না এটা বুঝতে পারছি না। না কিন্তু উনি বলছেন তাদের অস্তিত্বটা থাকবে কি করে? আমার প্রশ্ন হচ্ছে আমরা শেষ পর্যন্ত আমরা রাজি ছিলাম যে ইসরায়েল থাক, প্যালেস্তাইন থাক, কিন্তু সেটা তো প্রতিদিন তাদের জমি চলে গেছে। কে বলেছে? কারণ হচ্ছে হামাস সেটা হয়নি। আমরা আলোচনা একেবারে শেষ জায়গায় চলে এসেছি, শেষ মুহূর্তে চলে এসেছি। নারায়ণ বাবু আমরা চলে এসেছি, আমাদের খুব সৌভাগ্য। হ্যাঁ বলুন। অবশ্যই। আচ্ছা, আপনি যে এতক্ষণ ধরে বলছিলেন আমার খুব ভালো লাগছিল শুনতে, কিন্তু এইটা বলতে পারেন স্বাধীনতার যুদ্ধে এত বছর আপনারা কোথাও কোনো জায়গায় একটা লোকও জেলে যাননি কেন? আমরা জেলে যাইনি মানে এই যে ধরুন এই হিন্দু মহাসভা, সাভারকার, আমি পুরোটা জানি আমাদের ইতিহাসটা। বাঙালি, আপনাকে বলি, বাঙালি 1 নম্বর, দ্বিতীয় পাঞ্জাবি এবং তৃতীয় মারাঠি, হ্যাঁ, এবং এরাই কিন্তু স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি জেলে গেছেন এবং সবচেয়ে বেশি ফাঁসি হয়েছে। এবং হয়তো ওই কারণেই তদানীন্তন কংগ্রেস এবং জিন্না হয়তো গান্ধী কারা কি করে আপনারা কেন জাননি শুনুন, আমাদের ক্ষমতা কতটুকু তখন আপনাকে মনে করিয়ে দিই, কমিউনিস্টরা তখন সরাসরি মুসলিম লীগকে সমর্থন করে এবং পাকিস্তানকে সমর্থন করে এবং পশ্চিমবঙ্গ গঠনের বিরোধিতা করে এবং তারা হুইপ দেয় যে অ্যাসেম্বলিতে তারা যাতে বিপক্ষে ভোট দেয়। দুজন আমি একবার শুধু যাব। নারায়ণ বাবু, আপনার কাছে এই প্রশ্নটা আমার থাকবে। শ্যামা হক মিনিস্ট্রি আপনারা আবার ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়, যেমন আপনারা বরফুকানের কথা বলেন না, আপনারা আকবরের কথা বলেন। আমি একবার একটু আসি। হক কিন্তু মুসলিম লীগ নয়, হক ছিলেন প্রজা প্রজা পার্টি। নারায়ণ বাবু, আমরা একেবারে মুসলিম লীগ তার বাইরে ছিল, মুসলিম লীগ তার বিরোধিতা করেছিল, হক তার বিরোধিতা করে। আপনি বুঝতে পারেননি বা জানেন না, আপনি ইতিহাসটা পড়ে নেবেন। আচ্ছা নারায়ণবাবু, উত্তেজিত হবে না, কিন্তু একটা প্রশ্ন আমাদের অনেককে কুড়ে কুড়ে খাচ্ছে, অনেকে বলছেন, ফিস করছেন, বলছেন না, আমি প্রশ্নটা আপনার কাছে রাখছি। আমি কারোর বিরুদ্ধে বলছি না, কিন্তু অনেকে বলছেন যেহেতু জিন্নাহ বলেছিলেন কলকাতা ছাড়া পাকিস্তান হবে কি করে, কলকাতাটাকে চেয়েছিলেন তিনি, অনেকে মনে করে কোথাও কি এর মধ্যে নিহিত আছে? মানে আমরা যা দেখছি ইসরায়েলে, প্যালেস্তাইনে, হামাসের উত্থান, আমরা যা গোটা পৃথিবী জুড়ে দেখছি, কোথাও কি আপনার মনে হয় কোথাও ভয় আছে গাজা স্ট্রিপ আমাদের ভূখণ্ডে হয়ে যাবে না তো? যদি ধর্মনিরপেক্ষতার নামে ইসলামিক ধর্মনিরপেক্ষতা ভোটের রাজনীতিকে গ্রাস করে, তাহলে সেটা কোনো না কোনো দিন হতেই পারে। আপনি মনে করেন নির্বেদা আমাদের ভয় আছে? এটা একদম সম্পূর্ণভাবে খারাপ কথা ব্যবহার করা উচিত না, এটা মূর্খামি বলা তা ঠিক নয়, এটাকে বলা উচিত যে ঠিক করে বলছেন না উনি। সুতরাং আমার মনে হচ্ছে যে এইভাবে ইসলাম বা এইভাবে অমুক তসুক এগুলো না বলে একটু সেন্ট্রাল এশিয়ার হিস্ট্রিটা পড়ুন। ওই সময়কার ইতিহাসটা পড়লে দেখবেন যে কতদিন আগে, 700 বছর আগে ধর্মনিরপেক্ষ সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র কত দিন ধরে চলেছিল। একটু কুণালবাবু, আপনি মনে করেন আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই উপমহাদেশে এরকম ভয় আছে? দেখো, আমার মনে হয় যে আমরা যদি একটু পিছন দিকে চেয়ে দেখি ঋতব্রত, আমাদের অনেক বিপর্যয় হয়েছে, আমাদের অনেক দুর্ভাগ্য হয়েছে, কিন্তু যাদের হাত দিয়ে সেই ঝড় ঝাপটার মধ্যে দিয়ে দেশটা তৈরি হয়েছিল, আজকে হয়তো সেই 45 থেকে 47-এ যদি ফিরে দেখি, যে কনফিউশন, যে আইডিওলজিক্যাল, রিলিজিয়াস, পলিটিক্যাল কনফিউশনের জন্য আজকে যে মূল্যটা আজকে মিডল ইস্টকে চোকাতে হচ্ছে, আমরা অতি সহজে সেই ফাঁদে পা দিতে পারতাম
এবং সেই ফাঁদে যে আমরা পা দিইনি, ওই জেনে শুনে বিষ করেছি পান, ওরকম অনেক বিষ আজকে হয়তো নেহেরু প্যাটেলরা তারা সেই বিষ পান করেছিলেন, গান্ধীকেও করতে হয়েছে। সুতরাং আমরা যে কম্প্রোমাইজের মধ্যে দিয়ে একটা, হ্যাঁ, এবং গান্ধীকেও করতে হয়েছিল, এবং নো সলিউশন ইজ পারফেক্ট, কিন্তু তবুও তারা পাথ অফ লেসার ইভিলটা বেছে নিয়েছিলেন। তাই আজকে ঋতব্রত আমরা একটা জায়গায় আছি। অবশ্যই শ্রীকুমার বাবু, ভয় আছে এই উপমহাদেশে এই ধরনের ইসরায়েল প্যালেস্টাইন? তবে একটা ভয় এখন ইদানিং কালে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেশটাও যদি এবার হিন্দু রাষ্ট্র হয়ে যায় ওনাদের মতো করে, তাহলে কিন্তু আবার বিপদ আছে। অবশ্যই আমার সময় একেবারে শেষ। আপনারা যেটা চেয়েছিলেন সেই মুসলিম লীগের পাকিস্তানি চলে যাবে, আমাদের সময় একেবারে শেষ, বিতর্ক চলবেই। অনেকে বলছেন অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে আজ পর্যন্ত যে লড়াই চলছে, আসলে এই যুদ্ধ বিক্ষিপ্ত ঘটনা নয়, এই যুদ্ধের পেছনে অনেক কারণ আছে। আবার অনেকে বলছেন না, সব কিছুই থেমে যেত। ইয়াসের আরাফাত এবং সেই সময়কার ইসরায়েল যেভাবে এগোচ্ছিল, গোটা পৃথিবীর পলিটিক্স অর্থাৎ রাজনীতি যেভাবে এগোচ্ছিল, কূটনীতি যেভাবে এগোচ্ছিল, যদি ঠিক মতো মসৃণভাবে তা এগিয়ে যেত, তাহলে বোধহয় এই দিন দেখতে হতো না। এর জন্য তো দায়ী দুপক্ষই তো দায়ী। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর কি করুণ দশা হয়েছে, কি মর্মান্তিক দশা হয়েছে আমরা সবাই জানি। আমি সেই কারণে অবশ্যই বলবো, আগুন নিয়ে বাচ্চা ছেলেরা যখন খেলে তারা তখন বুঝতে পারে না সেই আগুন তাদের বাড়ি পুড়িয়ে দেবে। সুতরাং এই উপমহাদেশে যারা বিভিন্নবাদী আছেন, যারা বিভিন্ন চরমপন্থায় বিশ্বাস করেন, যারা মনে করেন পৃথিবীর সব মানুষ এক নয়, পৃথিবীর সব মানুষের রক্ত এক রক্ত বইছে না, তাদের জেনে রাখা ভালো, যদি কখনো আগুন ধরে তখন আমার, আপনার, আমাদের স্বজন সবাই পুড়ে শেষ হয়ে যাবে। অনেকে বলছে যুদ্ধ চলবে, অনেকে বলছে যুদ্ধ মানবতার ইতিহাস, স্বাভাবিক নিয়মে, বৈজ্ঞানিক নিয়মে এ যুদ্ধ থেমে যাবে, কারণ সব শেষে জিতবে মানবতা। অন্তত এই আশাটা আমরা রাখতেই পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত, বিশ্লেষণ, যুক্তি আমাদের সমৃদ্ধ করলো। আপনাদের মতো মানুষরা সমাজে আছেন বলেই আমরা বোধহয় কোথাও বৌদ্ধিক চর্চার মাধ্যমে কোনো সিদ্ধান্তে নিয়ে উপনীত হতে পারবো, এবং যে সিদ্ধান্ত আমাদের বৃহত্তর একটা আলোর পথ দেখাবে। টাফটক বিতর্ক এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে, সবার পাশে।